প্রিয় দর্শক, বিটিভি নিউজের সাপ্তাহিক আয়োজন সমৃদ্ধির জন্য বিনিয়োগ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানে সাধারণত আমরা উদ্যোক্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন সংস্থার দায়িত্বশীল ব্যক্তিদেরকে আমন্ত্রণ জানিয়ে থাকি অর্থনীতির নানা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তেমনিভাবে আজকে আমরা এমন একজন উদ্যোক্তাকে আমন্ত্রণ জানিয়েছি, তিনি দেশের বাইরে বিভিন্ন জায়গায় ওনার ব্যবসা আছে। একই সাথে উনি বাংলাদেশে বিনিয়োগ নিয়ে আসার জন্য, বিদেশি বিনিয়োগকারীদেরকে আনার জন্য কাজ করছেন। তিনি ভূঁইয়া ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক কবির আহমেদ ভূঁইয়া। জনাব কবির আহমেদ ভূঁইয়া, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য। অনুষ্ঠানের শুরুতে আমরা একটা প্রতিবেদন দেখে নেব। বিদেশি সরাসরি বিনিয়োগ এফডিআই কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এফডিআই শুধুমাত্র মূলধন প্রবাহ নয়, বরং প্রযুক্তি স্থানান্তর, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা আয়ের একটি প্রধান উৎস। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ এখনও তার সম্ভাবনার পুরোটা অর্জন করতে পারেনি। তবে বাংলাদেশের বিদেশি বিনিয়োগের সম্ভাবনা উজ্জ্বল, বিশেষ করে তার যুবক জনসংখ্যা, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, দ্রুত শহরীকরণ এবং রপ্তানিমুখী অর্থনীতির কারণেই। অন্তর্বর্তীকালীন সরকার দুর্নীতি দমন, বিচার বিভাগের স্বাধীনতা এবং ব্যাংকিং রিফর্মের উপর জোর দিচ্ছে, যা বিনিয়োগকারীদের আস্থা বাড়াচ্ছে। বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডা ওয়ান স্টপ সার্ভিস দিচ্ছে। ট্যাক্স হলিডে, রপ্তানিতে ভ্যাট মুক্তি এবং উচ্চ প্রযুক্তি শিল্পে 10 থেকে 20 বছরের ছাড় প্রদান করা হচ্ছে। বিনিয়োগ জোনস বেজা, এক্সপোর্ট প্রসেসিং জোনস বেজা এবং হাইটেক পার্স বিএইচটিপিএ বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছে। ভবিষ্যতের সম্ভাব্য সেক্টরগুলোর মধ্যে রয়েছে নবায়নযোগ্য জ্বালানি, আইটি এবং সফটওয়্যার, অবকাঠামো উন্নয়ন, ফার্মাসিউটিক্যালস এবং ডিজিটাল ইকোনমি। সরকারের রিফর্মস যেমন শ্রম আইন সংস্কার এবং দুর্নীতি দমন যদি কার্যকর হয়, তবে এফডিআই প্রবাহ বাড়তে পারে। তবে নতুন বিনিয়োগ আকর্ষণের জন্য অবকাঠামো উন্নয়ন, নিয়ন্ত্রণগত স্বচ্ছতা এবং রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য। সঠিক পদক্ষেপ নিলে বাংলাদেশ বিশ্বের একটি প্রধান বিনিয়োগ গন্তব্যে পরিণত হতে পারে। আপনাকে আবার স্বাগত জানাচ্ছি। আপনি দেশের বাইরে নিজে ব্যবসা করেন এবং অনেক বিদেশি আপনার বন্ধু আছে যারা ওইসব দেশে থার্ড জেনারেশন ব্যবসায়ী। তো আমরা যতটুকু জানতে পেরেছি, আপনি ওইখানে ব্যবসার পাশাপাশি বিদেশি উদ্যোক্তাদের সাথে আপনার একটা ভালো কনসোর্টিয়ামের মতো তৈরি করছেন, যারা বাংলাদেশ, আমরা যেটাকে বাংলাদেশ 2 বলি, বাংলাদেশ 2 হওয়ার পর, বিশেষ করে জুলাই আন্দোলনের পর তারা বাংলাদেশের ব্যাপারে আগ্রহী হচ্ছে। তো তারা কেন হঠাৎ করে, মানে এর আগে আগ্রহ দেখালো না, এখন কেন বাংলাদেশি বিনিয়োগের ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে? যদি আমাদেরকে একটু আপনার অভিজ্ঞতার কথা বলতেন। আপনি জানেন, কোনো ইনভেস্টর যখন সে কোথাও বিনিয়োগ করে তার টাকাটার গ্যারান্টি চায় এবং সে চিন্তা করে যে আমি যে ইনভেস্টমেন্ট করব আমার টাকাটা কত দ্রুত রিটার্ন আসবে এবং যেখানে ইনভেস্টমেন্ট করব সেইখানে কতদিন স্টেবিলিটি থাকবে, পলিটিক্যাল কোনো অস্থিরতা হবে কি না, এইসব বিষয়গুলো বিবেচনা করে তারপরে তারা ইনভেস্টমেন্ট করে। এখন বাংলাদেশ তো এমনিতেই একটা গুড ডেস্টিনেশন ইনভেস্টরদের জন্য। কেন? দেখেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বাংলাদেশকে সারা পৃথিবীর মধ্যে আকর্ষণীয় একটা বিনিয়োগ ডেস্টিনেশন হিসাবে তৈরি করেছে, আল্লাহ প্রদত্ত। যেমন কেউ যদি বাংলাদেশে বিনিয়োগ করে তাহলে বাংলাদেশের পাশে 3 দিকে কিন্তু ভারত, ইন্ডিয়া। বাংলাদেশে বিনিয়োগ করে সে ইন্ডিয়ার বিশাল বাজার পেতে পারে। তারপরে দেখেন মায়ানমারের গেটওয়ে হয়ে কিন্তু আপনার চায়নার বিশাল মার্কেট। সে কি পেল? বাংলাদেশ বিনিয়োগ করলো, বাংলাদেশে পেল ভারতের মার্কেট, পেল সে মায়ানমারের মার্কেট, পেল চাইনিজ মার্কেট। এবং বাংলাদেশ থেকে 4, 4.5 বা 5 ঘন্টার মধ্যে মধ্যপ্রাচ্যে যাতায়াত করা সম্ভব।
তো সেই ক্ষেত্রে মধ্যপ্রাচ্যেরও বিশাল বাজার, সব মিলে বাংলাদেশে যদি কেউ বিনিয়োগ করে সে অর্ধ পৃথিবী সমান সে মার্কেট পেতে পারে। তাহলে ভৌগোলিক কারণে বাংলাদেশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাকে বুঝতে হবে বাংলাদেশের যে সামুদ্রিক বন্দর আছে এবং আমাদের যে পাশে বে অফ বেঙ্গল, সব মিলিয়ে বাংলাদেশ একটা পারফেক্ট ডেস্টিনেশন ফর ইনভেস্টর্স। তো আমি আপনাকে বলবো যে আমি তো ব্যবসা বাণিজ্য করি, বাংলাদেশে করি, মধ্যপ্রাচ্যে করি, ইউরোপে করি। ব্যবসা বাণিজ্য আমার ডিফারেন্ট টাইপের বিজনেস আছে। আমি রিয়েল এস্টেটের ব্যবসা করি ইউনাইটেড আরব আমিরাতে, এবং ফ্রান্সে করি কমোডিটি আইটেমের ব্যবসা, ইউরোপিয়ান ইউনিয়নে, প্লাস ইটালিতে গার্মেন্টসের ব্যবসা, লন্ডনে গার্মেন্টসের ব্যবসা। তো এখন আমি ব্যবসা করতে গিয়ে বহু উদ্যোক্তার সাথে আমার পরিচয় হয়েছে। আমি লন্ডন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মেম্বার। সেই সুবাদে আমার অনেক ব্রিটিশ কোম্পানির সাথে জানাশোনা, এবং আমি বিভিন্ন বিনিয়োগ যে সেমিনারগুলো হয় সেমিনারগুলোতে আমি অংশগ্রহণ করি। আমার একটা আস্তে আস্তে একটা চ্যানেল ডেভেলপমেন্ট হয়েছে, একটা কানেকশান, গুড একটা কানেকশান তৈরি হয়েছে, একটা ব্রিজ তৈরি হয়েছে। এবং আমার টিমে যারা কাজ করে তারা খুবই এক্সপার্ট। আমার টিমে সারা পৃথিবীতে 70 জনের মতো মেম্বার আমার টিম মেম্বার আছে, যাদেরকে নিয়ে আমি দিনরাত পরিশ্রম করি কিভাবে ইনভেস্টরদেরকে বাংলাদেশে সহ পৃথিবীর অন্যান্য দেশেও ইনভেস্টমেন্ট করানো যায়। এটা একটা কনসালটেন্সি ফার্ম আমার, গ্যালেন্স। এই ফার্ম দিয়ে আমি পৃথিবীর বিভিন্ন দেশের সাথে আমার কানেকশানগুলো আমি বিল্ড আপ করি। আজকে দেখেন, বাংলাদেশ যখন 5 তারিখের পরে, জুলাই আগস্টের বিপ্লবের আগে বাংলাদেশে কোনো গণতান্ত্রিক সরকার ছিল না, এবং ওই সরকারটাকে কিন্তু সবাই হেট করতেছিল, যেই সব কারণে তারা কিন্তু ওইরকম বিনিয়োগকারী বাংলাদেশে নিয়ে আসতে পারে নাই। একটা ব্যাড এক্সপিরিয়েন্সের কথা বলবো। আমার একজন বিনিয়োগকারী, তার সাথে আমার পরিচয় হওয়ার পর সে আক্ষেপ করে বলছে যে তোর দেশে আমি গিয়েছিলাম, তো তোর দেশে যাওয়ার পরে আমি বিনিয়োগ করার মহাপরিকল্পনা নিয়ে গিয়ে আমি উত্তরাতে 2টা অ্যাপার্টমেন্ট কিনেছি। ফার্স্ট ওই 2টা অ্যাপার্টমেন্ট আওয়ামী লীগের এক নেতা দখল করে নিছে। তো একজন বিনিয়োগকারী যদি আইসেই এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়, সে কি ফার্দার আর কাউকে বলবে আসার জন্য এখানে? সে তো নিজে এখান থেকে রিমুভ হবেই, তার পরিচিত সবাই কিন্তু এটার ব্যাপারে নিষেধ করবে। তো এখন এই 5 তারিখের পরে এরা যখন পালিয়ে গেছে, ওই যারা এই বাংলাদেশকে একদম দখল করে রেখেছিল, তারা এখন যখন চলে গেছে, তখন বিদেশিদের মনে আগ্রহ সৃষ্টি হয়েছে যে এই দেশটা এখন এটা রাইট টাইম এখানে বিনিয়োগ করার। কারণ এই যে পতিত সরকার বাংলাদেশের বিভিন্ন সেক্টরকে ধ্বংস করে দিয়ে গেছে। আপনি দেখেন প্রত্যেকটা সেক্টর, ব্যাংকিং সেক্টর বলেন, বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান বলেন, তারা কিন্তু যাচ্ছে তাই করে রেখে দিয়ে গেছে। তো এই জিনিসগুলোকে রিবিল্ড করার জন্য এখন বিভিন্ন বিনিয়োগকারী বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতে আগ্রহী। কোন কোন খাতে বিনিয়োগকারীদের আগ্রহ দেখছেন আপনি? যে বলছেন বাংলাদেশকে রিবিল্ড করার জন্য তারা এখানে তাদের বিনিয়োগ করতে চায়। রিসেন্টলি আমার একটা টিম বাংলাদেশে, অগ্রবর্তী একটা টিম বাংলাদেশ ভিজিট করে গেছে। তারা বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টর ইনভেস্টমেন্ট করতে চায়। তাদের আগ্রহ ছিল, বাংলাদেশ ব্যাংক কিছুদিন আগে একটা সার্কুলারের মাধ্যমে তাদের অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট ছিল নভেম্বরের 2 তারিখ। ডিজিটাল ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুসারে আমি আমার ওই বিনিয়োগকারী নিয়ে আসছি। তারা বাংলাদেশ ব্যাংকে কথা বলেছে এবং আমার মাধ্যমে তারা অ্যাপ্লাই করেছে ডিজিটাল ব্যাংকের জন্য। এবং তারা ওই সময় আমার এই টিমটাই তারা অনেক আগ্রহী ছিল। বাংলাদেশে 5টা ব্যাংক কিছুদিন আগে একীভূত হয়েছে। ওই 5টা ব্যাংকের মধ্যে সম্ভবত 35,000 কোটি টাকার গভর্নমেন্ট বা ওই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের একটা করেছিল, যেটা 35,000 crore হইলে এই ব্যাংকটা স্টেবল হবে। তো যদি এই ব্যাংক যদি আপনার গভর্নমেন্ট যদি মনে করে যে বেসরকারি বিনিয়োগ প্রয়োজন, আমার কাছে যে টিম আছে তারা বাংলাদেশের এই ব্যাংকের মধ্যে এই টাকাটা ইনভেস্টমেন্ট করতে আগ্রহী। পাশাপাশি তারা বাংলাদেশে তো আপনার ইন্স্যুরেন্স কোম্পানি আছে, তারা ইন্স্যুরেন্স, যেমন বাংলাদেশের ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কিন্তু ভালো রান করতেছে না। ইন্স্যুরেন্স আছে কিন্তু ক্লেমের পরিমাণ খুব কম। অনেক তুলনামূলকভাবে ইন্স্যুরেন্স কোম্পানি অনেক বেশি হয়ে গিয়েছে। তো ক্লেম সেটেলমেন্টের পরিমাণটা কম। হ্যাঁ, ক্লেম সেটেলমেন্টের পরিমাণ কম, অথবা আমি জানি না রিইন্স্যুরেন্সের অবস্থাটা কী। তো আমার ওই কোম্পানি তারা চায় যে বাংলাদেশে তারা ইন্স্যুরেন্স কোম্পানিও করবে।
তারা ইন্স্যুরেন্স কোম্পানি করবে এবং হেলথ ইন্স্যুরেন্স করবে। সেই জন্য তাদের পরিকল্পনা আছে বাংলাদেশে কোথাও একটা হসপিটাল করার জন্য, যেখানে তাদের হসপিটালে তাদের পেশেন্টদেরকে তারা ট্রিটমেন্ট করাবে। তো এইরকম যেমন ঢাকা স্টক এক্সচেঞ্জ আছে, চিটাগং স্টক এক্সচেঞ্জ আছে, দুইটা স্টক এক্সচেঞ্জ আছে বাংলাদেশে। তারা একটা প্রাইভেট স্টক এক্সচেঞ্জ করতে চায়, তারা আমাকে এই ব্যাপারে প্রস্তাব দিয়েছিল এবং এই জন্য তারা এই 5 তারিখের পরে তারা এসে সরজমিনে ভিজিট করে বিভিন্ন দপ্তরে তারা আলাপ আলোচনা করে গিয়েছে। কিন্তু বর্তমান যে গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট তো আমি যে সবাই জানি কিছুদিন পরে ইলেকশন হবে, নির্বাচনের মাধ্যমে যদি একটা স্থিতিশীল গভর্নমেন্ট প্রতিষ্ঠা পায় তখন তারা এই যেই পরিবেশটা তারা এখানে দেখে গেছে, আশা করি যে তারা এসে আবার তারা ইনভেস্টমেন্ট করবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই। আপনি জানেন যে মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্য আমাদের জন্য হলো শ্রমবাজার হিসেবে একটি বড় বাজার, কিন্তু সেই মধ্যপ্রাচ্যের আরব আমিরাতে আপনি সার্ভিস সেক্টরে ব্যবসা করছেন এবং যেটা বলা চলে যে বাংলাদেশ থেকে কোনো ক্যাপিটাল না নিয়ে গিয়েও এই ব্যবসা করা যায়। তো আমরা শুধু অদক্ষ শ্রমিক পাঠাচ্ছি, একটু যদি দক্ষ শ্রমিক পাঠাই অথবা আমরা যদি এন্টারপ্রেনার হওয়ার মানে উদ্যোক্তা হওয়ার মানসিকতা নিয়ে যাই, তাহলে কি মিডল ইস্টে আমরা ব্যবসা করতে পারবো? যেটা আপনি করছেন, আপনার রিয়েল এস্টেটের কি ব্যবসা করেন, এটা যদি আমাদেরকে একটু ধারণা দেন। আচ্ছা, আমি আসি যে বাংলাদেশের আমাদের কিন্তু জনসংখ্যা অনেক বেশি, প্রায় 18 কোটি, অফিসিয়ালি আমরা 16 কোটি বলি, 16 কোটি বা ধরেন 16 কোটি জনসংখ্যা। কিন্তু এটা কিন্তু আমাদের জন্য বোঝা হয়ে গিয়েছে। আপনি দেখেন প্রতি বছর আমরা প্রচুর গ্রাজুয়েট প্রডিউস করতেছি বাংলাদেশে। তারা বের হয়ে কি করছে? তারা কিন্তু সঠিক কর্মসংস্থানের ব্যবস্থা কিন্তু আমাদের দেশে নাই। তো এখন এই যে জনসংখ্যাটা সমস্যা হচ্ছে, এই জনসংখ্যার সমস্যাটাকে আমাদের শক্তিতে রূপান্তর করতে হবে। শক্তিতে যদি আমরা রূপান্তর করতে পারি তাহলে বাংলাদেশের এই যে দুরবস্থা, আমাদের যে অর্থনৈতিকভাবে আমরা যে একটা বাজে অবস্থার মধ্যে আছি, এটা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। আমরা 2-3টা কাজ করলেই কিন্তু সম্ভব। এর মধ্যে একটা হলো জনসংখ্যাকে শক্তিতে রূপান্তর করা। আচ্ছা, এখন এখন আমার ফ্যামিলি প্রবাসে থাকে, লন্ডনে থাকে, একজন প্রবাসী বলা চলে। কিন্তু আপনি একটা বিষয় দেখেন, বাংলাদেশ থেকে কি যায়? শুধুমাত্র লেবার যায়। বাংলাদেশ থেকে হাই স্কিল লোক খুব কম যায়। পৃথিবীর বিভিন্ন দেশের কথা বলতেছি, অথবা পড়াশোনা করতে গিয়ে অনেকে বিভিন্ন দেশে সেটেল হচ্ছে। তাহলে বাংলাদেশ থেকে যারা যাচ্ছে তারা গ্রামের বিভিন্ন অঞ্চল থেকে যাচ্ছে। তারা দেখা গেছে কি পড়াশোনাও ওই রকম করে যায় না, ওই দেশের আইন কানুনও তারা বুঝে না, যে তাদের কোনো কাজ জানা নেই, যেই কারণে তারা খুব কম বেতন পাচ্ছে। এখন আমরা যদি বিদেশে পাঠানোর জন্য, বিদেশে কিন্তু বিশাল বড় বাজার আছে, আপনি এত চাহিদা আছে বিদেশে ওয়ার্কারের, বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার এত চাহিদা আছে। এই চাহিদাগুলোকে আমরা যদি আইডেন্টিফাই করে সংশ্লিষ্ট পেশায় আমরা সরকার উদ্যোগী হতে হবে। উদ্যোগ নিয়ে আমরা যদি আমাদের লোকজনকে ট্রেন করি, প্রশিক্ষিত করে সরকারি ব্যবস্থাপনায় সুন্দর করে যদি আমরা আমাদের গভর্নমেন্টও কিন্তু বাজার ক্রিয়েট করতে পারে। ইউরোপে বলেন, আমেরিকায় বলেন বা মধ্যপ্রাচ্যে বলেন, আমরা নিজেরা যোগাযোগ করেও কিন্তু বাজার ক্রিয়েট করতে পারবো। আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে দুবাইতে বা আরব আমিরাতে আমাদের যেমন আপনি একজন উদ্যোক্তা, ওইখানে সার্ভিস সেক্টরের ব্যবসা করছেন, যে আপনি কি ব্যবসাটা করছেন ওইখানে, বা এই ব্যবসাটা বাঙালিরা অন্যরা করতে পারে কিনা, এটাতে কি ধরনের মূলধন লাগে? বাংলাদেশ থেকে টাকা নিয়ে যেতে হয় নাকি জাস্ট আমি একটু যদি পরিশ্রমী হই এই ব্যবসাটা করা সম্ভব? আসলে প্রতিটা ব্যবসাতে কিন্তু কিছু মূলধন লাগে। আমি আরব আমিরাতের আল আইনে ব্যবসা করি। আপনি জানেন যে অনেকগুলো 7টা স্টেট আছে ওখানে, দুবাই, তারপরে শারজা, তারপরে রাস আল খাইমা, তারপরে এই আপনার আজমান, তারপরে আল আইন, হ্যাঁ, ফুজিরা, এরকম যে স্টেটগুলো আছে এর মধ্যে একটা স্টেট হলো আল আইনে এবং আবু ধাবিতে। এটা দুবাইয়ের রুল চলে না, ওরা আলাদা রুল চলে। সেখানে আমি দেখতে পেয়েছি সব শেখ যারা আছে আল আইনে, বেসিক্যালি শেখদের বাড়ি, ওখানে শেখেরা থাকে, ওখানে এক একটা বাড়ি অনেক বড় বড় ভিলা। তো আমি যেটা করি সেটা হলো রেন্ট টু রেন্ট করি। আমি একটা বাড়ি 20 বছর, 5 থেকে 20 বছর পর্যন্ত আমি লিজ নেই। লিজ নিয়ে আমার নির্ধারিত আমার কিছু একটা টিম আছে, দক্ষ একটা টিম আছে, যারা এই পাকিস্তানি এবং বিভিন্ন দেশের, তারা রাজমিস্ত্রির কাজ জানে, কার্পেন্টারের কাজ জানে, তারা পাইপ ফিটিংয়ের কাজ জানে,
এয়ার কন্ডিশনার ঠিক করার কাজ জানে। তো আমি এইখানে বাড়িটা, একটা বাড়ি যদি আমি ভাড়া নিলাম ধরেন 10 বছরের জন্য, ওই বাড়িটার মধ্যে অ্যাপার্টমেন্ট হবে 4টা আছে, এখন মনে করেন একটু করলে 4টা অ্যাপার্টমেন্ট করতে পারি। তো কিন্তু খালি জায়গা তো প্রচুর, ওইখানে একটা ভিলার মধ্যে দেখা গেছে কি 1 একর জায়গা, 2 একর জায়গা, বড় বড় ভিলা। তো আমি মালিকের সাথে আলোচনা করে আগেই তার কাছ থেকে পারমিশন নিয়ে নেই যে আমি তোমার এখানে আমি আরও কয়েকটা অ্যাপার্টমেন্ট করব। কয়টা করব আমি তাকে জানাই। দেখা গেছে কি আমি 10টা 12টা 14টা অ্যাপার্টমেন্ট করতে পারি একটা বাড়িতে। 14টা অ্যাপার্টমেন্ট যদি করি, 2 বেডরুম একটা হল রুম, আবার দেখা গেছে কি 1 বেডরুম একটা হল রুম একটা বাথরুম। ঠিক এইভাবে আমি যেখানে যতটুকু করা সম্ভব আমি সেইভাবে আমি অ্যাপার্টমেন্টগুলো বানাই। এটা তো আর মানে আপনার 2 তলা আর নিচতলা, ইচ্ছা করলে 3 তলা বানাইতে পারবেন না আপনি। নিচতলাটা কি বানাই আমি, 2 তলাটা যতটুকু করা যায় করি। এটার আমি আবার নতুন করে 2 তলা কনস্ট্রাকশন করি না, আমি নিচতলাটা কি করি এখন করে। এটার মধ্যে আমি আবার একটু পলিসি করি ব্যবসা তৈরি করার জন্য, ব্যবসা বের করার জন্য। সেটা হলো অনেক সময় পুরাতন বাড়ি পাওয়া যায়, ওই বাড়িটা বিক্রি করে দেয়। তো ওই বাড়িটা আমি, আমার লোকজন আছে তারা বাড়িটা কিনে ফেলে। কিনলে আমি বাড়ির মধ্যে সব কিছু প্রায় নতুনই থাকে, একদম বাথরুমের কমোড থেকে ধরে আপনার এয়ার কন্ডিশনার থেকে ধরে সব কিছু, দরজা জানালা কাঁচ সব কিছু আমি ওই বাড়িটার আমার একটা জায়গা আছে সেখানে নিয়ে আসি, রেখে দিই। তারপরে আমি যখন কোনো একটা ভিলা আবার ভাড়া নিই, তখন যখন আমি আবার নতুন করে অ্যাপার্টমেন্ট বানাই, আমার এই যে এটা সামানা বলে এই জিনিসগুলো আমি কাজে লাগে, রং করলে এটা নতুন হয়ে যায়। এবং আমি একটু রুচিশীল পরিবেশ তৈরি করে দিই, যেহেতু আমি ফ্যামিলিকে ভাড়া দিই, এটা এমন পরিবেশ করে দিই, ফুলের বাগান টাগান করে দিই সুন্দর করে। একটা রুচিশীল পরিবেশ করলে আমি বেশিরভাগই ভাড়া দিই শ্রীলঙ্কান, না হলে ফিলিপাইন, না হলে ইন্ডিয়ান, হ্যাঁ, যারা ভালো চাকরি করে তারা স্বাচ্ছন্দ্যে থাকে। তো এরকম মনে করেন এইটা দেখা গেছে কি আমি যদি বছরে 2 লাখ দিরহাম আমি মালিককে আমার ভাড়া দিতে হয়, আমি এটা থেকে 4 লক্ষ দিরহাম উঠাইতে পারি। আমার ধরেন আরও 50,000 বেশি খরচ হইলো, 2.5 লাখ খরচ হইলো, আমার বাকি টাকাটা আমার ব্যবসা থাকলো ইয়ারলি। এরকম আমি মানে একটা থেকে আপনি একটা যদি নেন, এটা থেকে আপনি ইচ্ছা করলে মানে প্রতি বছরই আপনি বাড়াইতে পারবেন। একজনের বাংলাদেশি অনেক ভাইরা আছে দুবাইতে ব্যবসা করে। দুবাই ব্যবসাটা অনেকটা মানে আমি পছন্দ করি না দুবাইয়ের ব্যবসাটা বেসিক্যালি। ওখানে যেমন মানুষও বেশি, মানে ইন্টারন্যাশনাল ক্রিমিনালও বেশি, ইন্টারন্যাশনাল ভালো মানুষও বেশি। ওই জায়গাটা একটা মানে আমার কাছে কেমন যেন একটু হসপস মনে হয়। সেই জন্য আমি একটা শান্তির শহর হয়েছে আপনার আলাইন, শান্তি শহর, ওখানে নিরিবিলি শহর। আমি মানে ওই ডেস্টিনেশনটাকে রাইট ডেস্টিনেশন মনে করছি। আমি আমার বিনিয়োগটা ওখানে করি। ওখানে করার আরেকটা কারণ আছে, যদি মনে করেন বাংলাদেশে আমি একটা ইনভেস্টমেন্ট করলাম, আমার নিজের দেশ, আমি চেষ্টা করি তো 10টা টাকা বাংলাদেশে কীভাবে বাইরের লোক এসে ইনভেস্টমেন্ট করুক, এটাই আমার টার্গেট। কিন্তু দুবাইতে এই জন্য করি আমি যে দুবাইয়ের সাথে ডলারের একটা চুক্তি আছে, পেট্রো-ডলার চুক্তি মধ্যপ্রাচ্যের সাথে। এখন ডলারের দাম যদি বাড়ে তাইলে তাদের দামটা বাড়ে। আমি যদি ওখানে 1 কোটি টাকা রেখে দিই আর 1 কোটি টাকা যদি বাংলাদেশে রাখি, তাহলে বাংলাদেশের টাকাটা ডেপ্রিসিয়েশন হবে, ওই টাকাটা ইনক্রিজ হবে। অর্থাৎ অটোমেটিক আপনি যদি বাংলাদেশে যদি টাকা রাখেন আর ওখানে যদি ডলার কিনে রাখেন, ওখানে যদি আমি ইনভেস্টমেন্ট করি 1 কোটি টাকার, তাইলে আমি যখন ডলার কিনতে যাব তাইলে ওই ডলারটি আমার 1 কোটি 20 লাখ টাকা কিনতে হবে। তাইলে আমার 20 লাখ টাকা এখানে মানে আমি অটোমেটিক আমার ব্যবসা হচ্ছে। এই জন্য আমি এই পরিকল্পনা করেছি যে যদি আমি 10 টাকা বেশি ওখানে ইনভেস্টমেন্ট করতে পারি তাহলে আমার এই টাকাটার ডেপ্রিসিয়েশন হবে না। তা আমি মনে করি যে বাংলাদেশে যেন এই বাংলাদেশের এই যে টাকার মান যে কমে যাচ্ছে, এটাকে কিভাবে উত্তরানো যায়, এটাকে আমাদের কারেন্সিটাকে কীভাবে স্টেবল রাখা যায়, এই পরিকল্পনাটা বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত জরুরি। আমি আপনার কাছে একটু টেকনিক্যাল বিষয় জানতে চাইব। সেটা হলো সাধারণত বাংলাদেশ থেকে একজন ইন্ডিভিজুয়াল আমি যদি বিদেশে যাই, আমার পাসপোর্টের এগেনস্টে আমাকে সর্বোচ্চ $5,000 নিতে দিবে 1 বছরে। যেহেতু আপনি হয়তো বিদেশে ব্যবসা করেন, বিদেশে ইনকাম করেন, এক দেশে ইনকাম করে আরেক দেশে বিনিয়োগ করেন। ধরেন আমি যদি বিদেশে যেতে, এখন আপনার আইনে যদি আমি ব্যবসা করতে চাই, আমাকে কি করলে আমি ওইখানে এই ব্যবসাটা করতে পারবো? মানে এটা একজন সাধারণ মানুষের জন্য এই প্রশ্নটা, যে যদি কেউ যেতে চায়, সে তো বাংলাদেশ থেকে টাকা নিতে পারবে না আইনি বাধ্যবাধকতার কারণে, তাহলে কি তাকে পরিশ্রম করে বা ওইখানে কাজ করে ওইখান থেকে ইনকাম করে এই ধরনের যদি কোনো ওয়ে থাকে একটু বলবেন, তাহলে আমরা সাধারণত চাকরির জন্য না গিয়ে কেউ ব্যবসাও করতে পারে। হ্যাঁ, ব্যবসা আপনি যদি ব্যবসার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে টাকা নিতে চান তাহলে সরকার একটা প্রসিডিউর আছে, গভর্নমেন্টের বাংলাদেশ ব্যাংকের পারমিশন সাপেক্ষে আপনি টাকা নিয়ে যেতে পারবেন। কিন্তু আমরা বাংলাদেশে যে টাকা নিয়ে যাওয়ার বিধান আছে বছরে $5,000, এটা আপনি তো জানেন বিদেশে গেলে কি একজন মানুষ বিদেশে যদি 4-5 বার যায় $5,000 দিয়ে কি হয়?
বা সে যদি কার্ডে খরচ করে $12,000 পর্যন্ত খরচ করতে পারে, এটা তো সম্ভব না। সুতরাং টাকা তো মানে এটার একটা হিসাব করেই করা দরকার, আবার কন্ট্রোলও করা দরকার। মানে আপনার কারেন্সিটা কন্ট্রোলও করতে হবে এবং আবার মানুষের যে সুবিধাটা, নাগরিক সুবিধাটা আপনার চিন্তা করতে হবে। তো একজন মানুষ যখন ব্যবসা করে তখন তো তার টাকা লাগে। তো কিছু কিছু দেশ আছে টাকা আপনি মনে করেন আমি মধ্যপ্রাচ্যে আমার যে টাকাটা আমি ইনভেস্টমেন্ট করি, আমার ওই দেশ থেকে আমি ইনকাম করি, এবং আমি লন্ডন থেকে বা আমি ফ্রান্স থেকে টাকা আনি, বাংলাদেশ থেকে টাকা নেওয়াটা খুব কঠিন। আমরা এক দেশ থেকে, আমি যদি ফ্রান্স থেকে টাকা আনি, টাকা পাঠাইতে পারি, আমি ব্যবসার উদ্দেশ্যে আনি, আমার অসুবিধা হয় না। আরেকটা বিষয় হলো কি, আপনি যখন যাবেন একজন নতুন উদ্যোক্তা হবেন, আপনার সর্বপ্রথম যে জিনিসটা জানতে হবে সেই দেশের ভাষা জানতে হবে। আপনি হুট করে মানুষের, আর আপনার যদি কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকে, আপনি যদি নিজে নিজে মানে আরেকজনের প্রতি নির্ভরশীল হয়ে আপনি ব্যবসা করতে যান, তাহলে আপনি লাভ করতে পারবেন না। আমার এখানে যারা আছে খুব ট্রেন্ড, আমার একজন আমি যাকে পার্টনার হিসেবে রাখছি, সে অনেকগুলো ভাষায় পারদর্শী। সে আরবি অনর্গল কথা বলতে পারে, এবং কারণ আমাদের তো সব আরবিদের সাথে ডিল করতে হয়, এবং ওখানে বিভিন্ন ভাষা চলে, হিন্দি চলে, উর্দু চলে প্রচুর। আমাদের বাঙালিরও কিন্তু বাংলা দেখেও তারা উর্দু হিন্দিতে পারদর্শী হয়ে যায়, আরবিতে পারদর্শী হয়ে যায়। তো এখন আপনি প্রথম অবস্থায় গেলে আপনি মূলধন যদি কালেক্ট করতে পারেন, অথবা আপনি পরিশ্রম করে টাকা উপার্জন করবেন, ছোটো করে ব্যবসা শুরু করবেন, আস্তে আস্তে বড় করবেন। কেউ তো আর হঠাৎ করে বড় ব্যবসা করতে পারে না, ব্যবসা তো ছোটো থেকেই করতে হয়। আমিও তো মানে আপনি যখন প্রথম একটা স্টেপ দিবেন, আপনার ঘর থেকে স্টেপ দিতে হবে। আমি সর্বপ্রথম আমি ছোটো করেই শুরু করেছিলাম। আমি একটা ভিলা নিয়ে শুরু করেছিলাম, করে আস্তে আস্তে আমার এখন অনেকগুলো অ্যাপার্টমেন্ট হয়েছে। তো এইগুলো আপনার এই দিন দিন বাড়ে, আপনি কারণ আপনার ROI তো খুব দ্রুত আসে। আপনি একটা যে টাকা ইনভেস্টমেন্ট করবেন, আমি গ্যারান্টি দিতে পারি 18 মাস থেকে 2 বছরের মধ্যে আপনার সেই টাকাটা রিটার্ন চলে আসবে। তো আপনি যদি 2 বছরের মধ্যে আপনার টাকা রিটার্ন চলে আসে, তাহলে আবার 2 বছর পরে সেম টাকাটা আপনি আরেকখানে ইনভেস্টমেন্ট করতে পারবেন। আর যে বিষয়ে জানে সেই বিষয়ে ইনভেস্টমেন্ট করা উচিত। আরেকটা বিষয় হলো, আপনাকে আর জন্ম থেকে তো কেউ জানে না, তাকে শিখতে হবে। আপনি একটা কাজে আগে টার্গেট করতে হবে, পাবলিকের উদ্দেশ্যে বলে একটা টার্গেট করতে হবে যে আমি এই খাতে আমি ইনভেস্টমেন্ট করব। একটা স্বপ্ন থাকে না অনেকের, যে আমি একটা দোকান করব, আমি একটা ফ্যাক্টরি করব। তাহলে সেই বিষয়ে তাকে ভালো করে জানতে হবে, খুঁটিনাটি বিষয়গুলো বুঝতে হবে, ট্রেনিং করতে হবে, তারপরে নিজের উপরে কনফিডেন্স নিয়ে তারপরে ক্ষুদ্র পরিসরে শুরু করে ইনশাল্লাহ বড় করা যাবে। ধন্যবাদ জনাব কবির আহমেদ ভূঁইয়া, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। আশা করি আগামী পর্বে অন্য কোনো অতিথির সাথে আবারও দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।